আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এজ কোর্স। থিওরি কিন্তু সবাই পড়ে, প্রত্যেক বইতেই থিওরি আছে এবং প্রত্যেক বইতে সেই থিওরির সাথে সাথে কিন্তু ম্যাথও আছে, কিন্তু সেই ম্যাথটা সলভ করে দেওয়া নাই। ম্যাক্সিমাম অনুশীলনীতে কিন্তু অনেক শয়ে শয়ে ম্যাথ থাকে, সবার বইতেই অনেক রাইটার আছেন, প্রত্যেকের বইতেই কিন্তু অনেক ম্যাথ আছে, কিন্তু সেই ম্যাথের সলভগুলো কিন্তু দেওয়া নাই। উদাহরণে যে ম্যাথগুলো দেওয়া আছে অনুশীলনীতে দেখা যায় যে তার থেকে অনেক বেশি হার্ড কিছু ম্যাথ দেওয়া থাকে। তো এই ম্যাথগুলা সলভ করবো কিভাবে? তো কয়েকজন রাইটার মিলে ঠিক করলেন যে আমাদের এই সলভগুলো দেওয়া উচিত। তো ওনারা করলেন কি, গাণিতিক পদার্থবিজ্ঞান নামে একটা বই লিখলেন। সে বইটা কোনটা? এই বইটা, ঠিক আছে? এই বইটা তারা লিখলেন। এই বইটার মধ্যে বাজারে যে সমস্ত রাইটারের বই পাওয়া যায়, অলমোস্ট প্রত্যেকের বইয়েরই প্রত্যেকটা ম্যাথের সলভ দেওয়া আছে। কিন্তু ম্যাথ সলভ দেওয়া আছে, খুব ভালো কথা। সেই ম্যাথ সলভগুলা পড়ে কয়জন বুঝতে পারে যে এই ম্যাথটা আসলে এইভাবে সলভ করা হয়েছে, যে এই লাইনটা এখান থেকে এইখানে আসছে, এই থিওরিটা কেন অ্যাপ্লাই করলাম, এইটা কেন আমরা ইউজ করলাম, এই সূত্র কেন ইউজ করলাম, এগুলো কিন্তু ব্যাখ্যা করে দেওয়া নেই। তো তোমাদের এই ব্যাখ্যার থেকে যে প্রবলেমগুলো তৈরি হয়, মানে এই প্রবলেমগুলো থেকে রেহাই পাওয়ার জন্যই আমরা চেষ্টা করলাম যে তোমাদের জন্য একটা ফিজিক্স ম্যাথ সলভ কোর্স নিয়ে আসতে। এই কোর্সটা তোমরা যদি করো তাহলে ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে যত ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ কিভাবে করছে এবং পরবর্তীতে যদি এই টাইপের ম্যাথ তোমরা ফেস করো কিভাবে সলভ করবা সেই জিনিসটা খুব ভালো মতোই বুঝতে পারবা। তবে কোর্সটা শুরু করার আগে তোমাদেরকে কিছু কথাবার্তা আমি বলে রাখি। প্রথম কথা হচ্ছে, সব ম্যাথ করানো পসিবল না, এটা সত্য কথা। প্রত্যেকটা চ্যাপ্টারে 300-400 ম্যাথ আছে ভাইয়া, একটা 2-3টা ভিডিওর মধ্যে এই 300-400 ম্যাথ করা দেওয়া পসিবল না। তাহলে এখন কি করতে পারি আমরা? আমাদের এই বিরুদ্ধে আমরা করতে পারবো কি, যে প্রত্যেকটা ম্যাথকে বিভিন্ন টপিকে ভাগ করব। তো আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা চ্যাপ্টারকে কয়েকটা টপিকে ভাগ করা, 8 থেকে 9টা বা 10টা টপিকে ভাগ করছি এবং প্রত্যেকটা টপিকের আন্ডারে 15 থেকে 20টা করে ম্যাথ নিয়ে আসছি। তাহলে যে সুবিধাটা হয়েছে যে আমরা এখন সেই টপিক ওয়াইজ ভাগ করার ফলে যে ম্যাথগুলো আমরা পাইছি সেই ম্যাথের থেকে কয়েকটা যদি করায় দেই, সেই ম্যাথগুলো করলে কিন্তু তোমরা বাকি ম্যাথগুলোও করতে পারতেছো, ঠিক আছে? এখন প্রত্যেকটা টপিক থেকে আমরা অ্যাটলিস্ট 5টা করে ম্যাথ তোমাদের করাই দিব। এখন বাকি যে ম্যাথগুলো আছে, একটা টপিকে যদি 15টা বা 20টা ম্যাথ থাকে তাহলে বাকি ম্যাথগুলো কই যাবে? এখন সেই ম্যাথগুলা কি কি হবে, আমি চেষ্টা করব তোমাদের কঠিন ম্যাথগুলো করানোর জন্য। অর্থাৎ আমি কঠিন ম্যাথগুলোর উপর ফোকাস করব যাতে তোমরা সহজ ম্যাথগুলো খুব সহজেই করতে পারো। আর প্রত্যেকটা ম্যাথের কোন ম্যাথটা কোন টপিকের মধ্যে পড়ে সেই টপিকের লিস্ট তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে একটা নোটস হিসাবে, ঠিক আছে? যাতে তোমরা বইটা যখন করবা তোমরা দেখতে পারবা যে এই ম্যাথটা এই টপিকের মধ্যে পড়ে, সো এই টপিকটা পড়ে আসলে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। এখন আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি যে একটা ম্যাথের করার সময় দুইটা মেইন জিনিস থাকে। একটা হচ্ছে তার মেইন ক্যালকুলেশন, আরেকটা হচ্ছে তার সৌন্দর্য। সৌন্দর্য হচ্ছে কি, তুমি একটা ম্যাথটা কত ফর্মালি করতে পারলা, যে ধরি তারপরে সাইডে গিয়ে প্রত্যেকটা রাশির নাম লিখে ফেললা, দেওয়া আছে দিকে প্রত্যেকটা রাশি কী কী দেওয়া আছে সেগুলা দেখাই দিলা, ঠিক আছে? এই জিনিসগুলো দেওয়াতে তোমার ম্যাথটা কী হয়, সুন্দর হয়, ফর্মাল হয়, পরীক্ষায় খাতার লেখার উপযোগী হয়, টিচাররা এই জিনিসটা পছন্দ করে। কিন্তু সরি ভাইয়া, তোমাদের এই ভিডিওতে বা এই লেকচারগুলোতে আমি সেইভাবে তোমাদের ভিডিওগুলো দেখাইতে পারবো না। অর্থাৎ আমি তোমাদের ম্যাথের যে চুম্বক অংশটা, অর্থাৎ এক্স্যাক্ট ক্যালকুলেশন আর থিওরি অ্যাপ্লিকেশন আর ক্যালকুলেশন, এই জিনিসটাই তোমাদের দেখাবো। ওই ফর্মাল কথাবার্তা ভাইয়া লিখতে পারবো না, তাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে, তোমরাও বোর হয়ে যাবে, আমারও অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? তোমরা টাইম মতো ভিডিও পাবা না, তোমাদের ভিডিও দেখতে অনেক কষ্ট হবে। তাই তোমাদের সুবিধার কথা চিন্তা করেই কিন্তু আমি এই ফর্মাল কথাবার্তাগুলো আমি লিখবো না, ঠিক আছে? আরেকটা কথা, ভিডিওগুলো দেখার আগে তোমরা অবশ্যই থিওরি পড়ে আসবা। থিওরি আমি এইখানে বুঝাবো না, জাস্ট কোনো একটা ম্যাথ করাইতে গেলে কোন থিওরিটা ইউজ হয়েছে, কিভাবে ইউজ হয়েছে সেইটুকু বলবো, কিন্তু সেই থিওরি কিভাবে আসছে ইন ডেপথে গিয়ে আমি সেই থিওরিটা আলোচনা করতে পারবো না। সো এই ভিডিও দেখার আগে তোমরা অবশ্যই থিওরিটা পড়ে আসবা। লাস্টলি আমরা কোন বইটা ফলো করতেছি? আমরা এই বইটা ফলো করতেছি, মেট্রো পাবলিকেশনসের গাণিতিক পদার্থবিজ্ঞান, এবং এই বইটার একদম লেটেস্ট ভার্সন অর্থাৎ 2020 সালের 7ম প্রকাশটাই আমরা ফলো করতেছি। ওকে, তো আজকে যেহেতু ডেমো ক্লাস, চলো আমরা একটা নতুন টপিক শুরু করি। টপিকটা হচ্ছে ভেক্টরের টাইপ ওয়াইজ ম্যাথ আমরা এখন সলভ করা শুরু করব। প্রথম ম্যাথটা দেখো, গিয়াসউদ্দিন স্যারের 3 নাম্বার ম্যাথ। একটা উড়োজাহাজ দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে উঠলো, এরপরে 30 ডিগ্রি কোণে দক্ষিণ পশ্চিমে উঠলো, তাহলে সরণ ভেক্টরের মান আর দিক কত? তো ফার্স্টেই এই সরণের ব্যাপার স্যাপার নিয়ে, ভেক্টরের ব্যাপার স্যাপার নিয়ে আমাদের আগে কি করতে হবে, একটু চিত্র এঁকে নিতে হবে। তো ফার্স্টে আমাদেরকে
উত্তর পূর্ব উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটাকে ডিফাইন করতে হবে। তো মাথায় রাখবা উপরের দিকে অলওয়েজ নর্থ, নিচের দিকে সাউথ, ডান দিকে ইস্ট আর বাম দিকে ওয়েস্ট। ঠিক আছে, এরপরে বলছে যে দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে উঠলো। এখন এই যে দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে, এটা কি এইটার সাথে 30 ডিগ্রি নাকি এইটার সাথে 30 ডিগ্রি? মানে 30 ডিগ্রি কি এইটায় নাকি এইটায়, এইটা আমাদেরকে একটু বুঝতে হবে। মনে রাখবা যে সাধারণত আমরা দক্ষিণ বা উত্তর দিকের সাথেই হিসাবটা করি, অর্থাৎ উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি যদি বলে যে উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি বা উত্তর পূর্ব দিকে 60 ডিগ্রি, অথবা যদি বলে দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রি বা দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি, এরকম যদি বলে তখন আমরা অলওয়েজ উত্তর বা দক্ষিণ দিকের সাথেই অ্যাঙ্গেলটা নিব। যদি পূর্ব দিক পশ্চিম দিকের সাথে অ্যাঙ্গেল নিতে হয় তাহলে কথাটা বলবে এইভাবে যে পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণে দক্ষিণে যাচ্ছে, অর্থাৎ স্পেসিফিকলি উল্লেখ করে দিবে যে পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণে সে দক্ষিণে বা উত্তরে যাচ্ছে, পশ্চিম দিকের সাথে এত ডিগ্রি কোণে সে উত্তরে বা দক্ষিণে যাচ্ছে, এইভাবে করে উল্লেখ করে দিবে। যদি দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম বা উত্তর পূর্ব উত্তর পশ্চিম থাকে তখন তোমাকে স্পেসিফিক্যালি উত্তর দিক বা দক্ষিণ দিকের সাথে অ্যাঙ্গেলটা নিতে হবে। তার মানে আমাদের এইটা নেওয়া লাগবে না, আমরা নিব এইটা। ঠিক আছে, তো এখন সে করলো কি, এইটা যদি হয় মূল বিন্দু, সে ফার্স্টে এই বরাবর 250 কিলোমিটার গেল। ঠিক আছে, 250 কিলোমিটার। এরপরে সে কি করলো, এই দক্ষিণ দিকের সাথে আবার 30 ডিগ্রি কোণে এই দিকে গেল, কিন্তু সে এইখান থেকে যাত্রা শুরু করলো, তো আমরা এই দিক থেকে আঁকলাম। ঠিক আছে, যেহেতু সে এইখান থেকে এইখানে গিয়ে তারপরে আবার এদিকে যাওয়া শুরু করলো তাই আমরা এইখান থেকে দিলাম। ওকে, তো আমরা ফার্স্টে সে গেল এদিকে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে এইদিকে, এরপরে সে কি করলো দক্ষিণ দিকের সাথে, দক্ষিণ দিক কিন্তু এইদিকেও, তো দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে আবার পশ্চিম দিকে গেল। ঠিক আছে, সো এইদিকেও 250 কিলোমিটার, এইদিকেও 250 কিলোমিটার। তো এইটা যদি হয় এটা একটা ভেক্টর, এইটা হচ্ছে আরেকটা ভেক্টর, তো এই দুইটা ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে মোট সরণ হচ্ছে, সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, সো আমরা কিন্তু কি করব, ভেক্টর যোগ করব। তো ভেক্টর যোগ যদি করি তাহলে কি হচ্ছে, এইখান থেকে শুরু করে আলটিমেটলি এই পর্যন্ত চলে আসতেছে, রাইট? তো এই পর্যন্ত যদি চলে আসে তাহলে আমাদের ভেক্টরটা কি দাঁড়াচ্ছে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এবং 3 নম্বর ভেক্টরটা হচ্ছে কত, এইদিকে। ঠিক আছে, তো আমরা এখন ভেক্টর আকারে লিখতে পারি যে এটা হচ্ছে এ, এটা যদি হয় বি, তাহলে আমরা ভেক্টর রাশি হিসেবে লিখতে পারি যে ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু, সরি ও বি না, এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর। ঠিক আছে, তো আমাদেরকে বলছে যে এই সরণ ভেক্টর, মোট সরণ ভেক্টর কোনটা, ওবি ভেক্টর। সো আমাদেরকে ওবি ভেক্টরের মান বের করতে হবে। তো আমরা যদি মানের সূত্রটা বের করতে চাই তাহলে ও বি এটা কি হবে, রুট ওভার ও এ স্কোয়ার প্লাস ও এ বি স্কোয়ার, সরি এ বি স্কোয়ার প্লাস 2 ও এ ডট এ বি, এরপরে কজ আলফা। ঠিক আছে, এখন এই আলফাটা কি, আলফা হচ্ছে ও এ আর এ বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ ও এ আর এ বি, তো ও এ আছে কোন দিকে, এই বরাবর আছে ও এ, আর এ বি আছে কোন দিকে, এই বরাবর, রাইট? তো আমরা হিসাব মনে রাখবো যে আমরা অলওয়েজ এটাকে সামান্তরিক হিসেবে চিন্তা করব, সামান্তরিক নট ত্রিভুজ, যেহেতু এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি তাও আমরা সামান্তরিক সূত্রটাই অ্যাপ্লাই করার ট্রাই করব। সো যেহেতু সামান্তরিক সূত্র, তো আমরা করব কি, এই জিনিসটাকে একটু বাড়ায় দিব। ঠিক আছে, তো এটাকে যদি আমরা বাড়াই দিই তাহলে এইটাকে সমান করে সমান্তরাল করে চিন্তা করলে এইটাও আমাদের কি হইলো, সমান হইলো। ঠিক আছে, তো এইটা যে ভেক্টর ও এ ভেক্টর, এইটাকেও আমরা ও এ ভেক্টর চিন্তা করতে পারি, কেননা একটা দুইটা ভেক্টর সমান হওয়া শর্ত কয়টা, 3টা। তো সেখান থেকে আমরা ও এ ভেক্টর এটাকেও বলতে পারি, এই যে এটাও কিন্তু আমাদের ও এ ভেক্টর। তো এখন চিন্তা করো, এইটা হচ্ছে 30 ডিগ্রি, আবার এটা 30 ডিগ্রি, তাহলে কি হবে, এইটাও 30 ডিগ্রি হবে। তো এইটা 30 ডিগ্রি, এইটাও 30 ডিগ্রি, তাহলে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি, ব্যাস আর কিচ্ছু না। সো আলফার মান কত দাঁড়াবে, 60 দাঁড়াবে। ঠিক আছে, তো এখন ও এর মান কত, ও এ হচ্ছে 250, এ বিও হচ্ছে 250, ও এর আর আলফার মান কত, 60।
ব্যাস, তাহলে তুমি যদি এখন এখানে বসায় দাও তাহলে আমাদের আনসারগুলো কিন্তু চলে আসবে। যেহেতু ও এ আর এ বি সমান, আবার কজ আলফা মানে কি কজ 60 এর মান হাফ, তো এই কজ 60 আর 2 কাটাকাটি, তাহলে আমাদের থাকলো কি √3 ও এ স্কোয়ার, তাহলে কি হবে √3 ইন্টু ও এ, তাহলে 250 √3 কিলোমিটার। এইটা হচ্ছে আমাদের সরণ ভেক্টরের মান। ঠিক আছে, এখন আসো দিকটা চিন্তা করি। তো এইটা আর এইটা, এদের সাথে যদি আমরা দিক চিন্তা করি, তো নর্মাল দিকের সূত্রটা কি tan থিটা, রাইট? তো মুছে ক্লিন করি। তো এইটা আর এইটা নিয়ে আমরা চিন্তা করতেছিলাম, রাইট? তো এটাও 250, এটাও 250, তাহলে এদের লব্ধিটা কোন বরাবর যাবে? এই বরাবর যাবে নিশ্চয়ই, তাই না? তো এই বরাবর যদি যায় তাহলে যে কোনো একজনের সাথে আমরা ধরবো, তো আমরা কাকে সরাই নেই, আচ্ছা এটাকেই ধরি, ও এর সাথেই ধরি, তাহলে এটা যদি হয় থিটা, ঠিক আছে, তাহলে tan থিটা ইকুয়াল টু কী দাঁড়ায়? সূত্রটা আমরা সবাই জানি, tan থিটা ইজ ইকুয়াল টু যার সাথে নিচ্ছি সে থাকবে নিচে আলাদা, তো নিচ্ছি কার সাথে? ও এর সাথে, তাহলে নিচে ও এ হবে আলাদা, প্লাস উপরে আর এখানে থাকবে কি ও বি, উপরেও দিব কি ও বি। যেহেতু tan থিটা, তাহলে tan মানে কি সাইন বাই কস, তাহলে উপরে এখানে একটা সাইন, এখানে একটা কস, ঠিক আছে? তো এখানে থিটা, বাকি থাকে কোন কোনটা? আলফা, সো এখানে বসাই দিব আলফা, এখানে বসাই দিব আলফা। তো এখান থেকে তুমি যদি এখন ক্যালকুলেট করো, ঠিক আছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি দাঁড়ায় এটা খেয়াল করো। তাহলে থিটা ইজ ইকুয়াল টু দাঁড়াবে tan ইনভার্স ওবি ও এ ওবি, এটার মান সমান, রাইট? যেহেতু এটার মান সমান, তো আমরা এখন বলতে পারি যে এইটা এখান থেকে কাটাকাটি চলে গিয়ে আমাদের এখানে থাকবে 1 প্লাস কজ আলফা, ঠিক আছে? তো তোমরা যদি এখান থেকে সিম্পল ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করো, সাইন আলফাকে যদি লেখো 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, আর 1 প্লাস কজ আলফাকে যদি লেখো 2 কজ স্কোয়ার আলফা বাই 2, তাহলে আলটিমেটলি আমাদের এখানে থাকবে tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা বাই 2, তাহলে থিটার মান চলে আসবে আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে? কার সাথে 30 ডিগ্রি? ওর সাথে 30 ডিগ্রি। তাহলে এখন চিন্তা করে দেখো যে আমাদের জিনিসটা ছিল, এটা ছিল 30 ডিগ্রি, আবার লব্ধিটাও কিন্তু এইটার সাথে 30 ডিগ্রি আসতেছে, তার মানে কোন বরাবর? ঠিক পারফেক্ট দক্ষিণ দিক বরাবর না? তার মানে যে আমাদের এই দুইটা লব্ধি কোন দিক দিয়ে যাবে? একদম পারফেক্ট দক্ষিণ দিক দিয়েই যাবে। ওকে, তো আমাদের মান কত আসতেছে? 250 √3 কিলোমিটার, এবং তার দিকটা কোন দিকে? দিক হচ্ছে পারফেক্ট দক্ষিণ দিকে। ওকে, গিয়ার স্যারেরই 4 নম্বর অঙ্ক। একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর নির্ণয় করতে হবে। তো খেয়াল করো, আমাদেরকে কিন্তু একটা ভেক্টর বের করতে বলছে, ভেক্টরের মান কিন্তু বের করতে বলে নাই। তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর কিন্তু একটা ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরও কিন্তু একটা ভেক্টর। আর এখানে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরটা দেখানো আছে চিত্রে। বি ভেক্টর হচ্ছে এই ভেক্টরটা, যেটা এক্স অক্ষের সাথে কি করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর এ ভেক্টরটা কি করছে? আমাদের একদম নেগেটিভ এক্স অক্ষ বরাবর চলে গেছে 6 একক পর্যন্ত, মানে এর মান হচ্ছে 6 এবং বি এর মান হচ্ছে কত? 15। তো এইখান থেকে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরটা বের করে ফেলতে হবে। তো আমাদের বি ভেক্টরের মান, তো মাথায় রাখবা যে এইখান থেকে যদি আমরা বের করতে চাই, তো এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট, যেহেতু দ্বিমাত্রিক ভেক্টর তাই আই আর জে দিলেই ইনাফ। সেমভাবে বি ভেক্টর কি হবে? বি এক্স আই হ্যাট প্লাস বি ওয়াই জে হ্যাট। এখানে এ এক্স হচ্ছে এ ভেক্টরের এক্স বরাবর উপাংশ, আর এ ওয়াই হচ্ছে এ ভেক্টরের ওয়াই বরাবর উপাংশ। এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে উলম্ব উপাংশ। একই বি এর জন্য এটা হচ্ছে বি ভেক্টরের আনুভূমিক উপাংশ, আর এটা হচ্ছে বি ভেক্টরের উলম্ব উপাংশ। তো এখন এই চিত্র থেকে আমাদের এই এ এক্স আর এ ওয়াইটা বের করতে হবে, বি এক্স আর বি ওয়াইটা বের করতে হবে। তো এখন এ এক্স কোনটা? এ এক্স হচ্ছে এতটুকু, ঠিক আছে? এটুকু হচ্ছে বি এক্স, সরি, এটুকু হচ্ছে কি বি এক্স, আর এতটুকু হচ্ছে কি? এতটুকু হচ্ছে আমাদের বি ওয়াই।
ঠিক আছে? তো bx আর by যদি আমরা বের করতে চাই তখন আমরা কি করব, যে bx ইজ ইকুয়াল টু b cos আলফা, ঠিক না? তাহলে কেননা আনুভূমিক উপাংশ কি মেইন ভেক্টর ইন্টু কস তার অ্যাঙ্গেলটা, তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে 15 cos 30 ডিগ্রি। তাহলে এখান থেকে চলে আসবে আমাদের 12.99 আসবে, ঠিক আছে? একইভাবে বি ওয়াই যদি বের করি, বি ওয়াই আসবে কত? বি সাইন আলফা, তার মানে 15 sin 30 চলে আসবে 7.5, কেননা সাইন 30 মান কত? হাফ। তাহলে আমরা এখান থেকে বি ভেক্টর বলতে পারি কত? বি ভেক্টর বলতে পারি 12.99 আই হ্যাট প্লাস 7.5 জে হ্যাট। বি ভেক্টর কিন্তু আমাদের বের হয়ে গেছে। এবারে আসো এ ভেক্টর। এ ভেক্টর যেহেতু ডাইরেক্ট এক্স অক্ষ বরাবর আছে এবং এক্স অক্ষ বরাবর নেগেটিভ দিকে, তাহলে আমরা এ এক্স বলতে পারি কত? এ এক্স বলতে পারি -6, আর এ ওয়াই কি? যেহেতু এ ওয়াই আমাদের কি নাই, এ বরাবর কোনো উপাংশই নাই, সেহেতু এ ওয়াই কত? 0। তাহলে এ ভেক্টর আমাদের কি আসতেছে? এ ভেক্টর আসতেছে জাস্ট -6 আই হ্যাট। তাহলে এখান থেকে যদি আমরা এখন ক্যালকুলেট করি, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কি আসে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে এটার সাথে আমরা যোগ করে দিব, তাহলে -6 আই হ্যাট প্লাস 12.99 আই হ্যাট প্লাস 7.5 জে হ্যাট। তাহলে এখান থেকে আসবে আমাদের 6.99 আই হ্যাট প্লাস 7.5 জে হ্যাট। একইভাবে আমরা যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করি, তাহলে কি আসবে? -6 আই হ্যাট মাইনাস 12.99 জে হ্যাট মাইনাস 7.5 জে হ্যাট, এটা হবে আই হ্যাট, সরি। তাহলে এখান থেকে আসতেছে আমাদের কত? 12 আর 6 আছে 18.99, সো -18.99 আই হ্যাট মাইনাস 7.5 জে হ্যাট। শেষ। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি ভেক্টর। ওকে, গিয়ার স্যারের 7 নম্বর ম্যাথটা দেখো। একই সময়ে সমান মানের দুটি ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে এদের লব্ধি এদের মধ্যবর্তী কোণটাকে সমদ্বিখণ্ডিত করে। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তো আগে বোঝার ট্রাই করো। এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মান সমান এবং তারা একই বিন্দুতে একই সময়ে ক্রিয়া করতেছে, এবং এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণকে আমি ধরলাম আলফা, ঠিক আছে? তো এটাকে যদি এটা যদি হয় পি ভেক্টর, এটাও হবে কি? কিউ ভেক্টর, ঠিক আছে? দুইটার মান সমান, কিন্তু দুইটা ভেক্টর কিন্তু সমান না। কেননা দুইটা ভেক্টরের দিক আলাদা। দুইটা ভেক্টরের মান সমান হইলেও তারা ভিন্ন ভিন্ন ভেক্টর হইতে পারে, জাস্ট বিকজ তাদের দিক আলাদা। তাহলে এদের লব্ধি অবশ্যই এদের মধ্যবর্তী বরাবর যাবে এবং এটা কি তৈরি করবে? একটা সামান্তরিক তৈরি করবে, তাই তো? তো এই যে সামান্তরিকটা গেল, এই যে এদের লব্ধিটা, ঠিক আছে? এই লব্ধিটা কি করছে? এদের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা না, এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে সমান 2 ভাগে ভাগ করছে। তার মানে আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করি থিটা, ঠিক আছে, তাহলে আমাদের জাস্ট দেখাইতে হবে যে থিটা ইজ ইকুয়াল টু α/2। ওকে, তো কাহিনী হচ্ছে আমাদের এইখানে যেহেতু মান নিয়ে কোনো কাজকর্ম নাই, সো আমরা জাস্ট দিক নিয়ে কাজকর্ম করলেই আমাদের হয়ে যাবে। সো দিকের সূত্র কি? আমরা জানি যে tan থিটা ইজ ইকুয়াল টু, যার সাথে নিচ্ছি নিচে সে আলাদা, সো পি প্লাস কিউ কজ আলফা উপরে কিউ সাইন আলফা। এখন পি ভেক্টর নট ইকুয়াল টু কিউ ভেক্টর, কিন্তু পি ইজ ইকুয়াল টু কিউ। দুটার পার্থক্য বুঝো। এটা দুইটা ভেক্টর, যেহেতু দুইটা ভেক্টরের দিক আলাদা তাই এরা অসমান, কিন্তু পি আর কিউ এখানে কোনো ভেক্টর চিহ্ন আমি দেই নাই। যেহেতু দেই নাই, তার মানে এই শুধু পি আর শুধু কিউ দিয়ে আমি বুঝাচ্ছি যে এটা হচ্ছে পি ভেক্টরের মান আর এটা হচ্ছে কিউ ভেক্টরের মান। এইটা লেখা আর আমরা যদি এইভাবে লিখি, দুইটা একই জিনিস, ঠিক আছে? তো আমরা যদি এখন কিউ ভেক্টর আর পি ভেক্টরের মানটাকে সমান ধরে ফেলি, তাহলে উপরে কিউ কমন নিতে পারবো, এখানে উপরেও কিউ কমন নিতে পারবো। পি এর জায়গায়
কিউ নিয়ে। তাহলে উপরে নিচে কিউ কিউ কাটাকাটি চলে গেলে আমাদের থাকে কি tan থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা বাই 1 প্লাস কজ আলফা। ঠিক আছে, এখন আমরা এখানে সামান্য ত্রিকোণমিতির খেলা খেলব। সাইন আলফার জায়গায় আমরা বসাই দিব সাইন 2 থিটার সূত্র, আর 1 প্লাস কস আলফার জায়গায় বসাবো 1 প্লাস কস 2 থিটার সূত্র। তাহলে tan থিটা সাইন আলফা তার মানে কি সাইন 2x, সাইন 2x মানে কি 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। ওকে, আর নিচে বসাবো 1 প্লাস কস 2x এর সূত্র, সেটা কি 2 কস স্কোয়ার আলফা বাই 2। এখন এই 2 কাটা, এখান থেকে এই কস আলফা বাই 2 কাটা আর এই স্কোয়ারটা কাটা, তাহলে আমাদের আলটিমেটলি থাকলো কি tan থিটা, উপরে থাকলো সাইন আলফা বাই 2 আর নিচে থাকলো কস আলফা বাই 2। এখন সাইন আলফা বাই 2 ডিভাইডেড বাই কস আলফা বাই 2 মানে কি tan আলফা বাই 2। সো আমরা এই সাইন আলফা বাই 2 বাই কস আলফা বাই 2 এটাকে লিখতে পারি tan আলফা বাই 2। আর উভয় সাইডে যদি আমরা এখন ট্যানটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি চলে আসে থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2। এটাই কিন্তু আমাদের প্রমাণে চাইছে, আমাদের প্রমাণে বলছে যে থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2, এইটা প্রুফ করো, আর আমরা সেইটাই কিন্তু প্রুফ করে দেখাইলাম। ওকে, তো এই ম্যাথটা এইটুকুই, এর বেশি কিছু করার দরকার নেই, এরকম আসলে এভাবে করে দিবা আনসার চলে আসবে। ওকে, গিয়ার স্যারের 33 নাম্বারটা দেখো। একই সময় একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে লব্ধির মান যে কোনো একটার মানের সমান হবে? বুঝার ট্রাই করো যে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর এবং এই দুইটা ভেক্টরের মান অবশ্যই সমান, এবং এদের মধ্যবর্তী যে কোণ আলফা, এই আলফার মান কত হইলে এদের যে লব্ধিটা আসবে আমাদের, ঠিক আছে, এই লব্ধির মানটাও এই দুইজনের যে কোনো একজনের সমান হবে। অর্থাৎ ওর মান যদি হয় পি তাহলে ওর মানও হবে পি, এবং এই যে লব্ধি সেই লব্ধির মানও হবে পি। এই তিনটা কখন পি হবে সেটা হচ্ছে আলফার মানের উপর ডিপেন্ড করে। তো এই আলফার মান কত হইলে এই কন্ডিশনটা সত্য হবে, আদৌ কি সত্য হবে কি না সেটা আমাদের দেখতে হবে। তো কন্ডিশন হচ্ছে আমরা ধরে নিলাম যে দুইটা ভেক্টর যোগ করলে যে মানটা আমরা পাবো সেই মানটা পি হবে। তাহলে আমাদের লব্ধির মান কত? পি ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস 2p ডট পি কজ আলফা। ঠিক আছে, তাহলে দুই সাইডে যদি স্কোয়ার করে দেই তাহলে এখান থেকে রুটটা চলে যাবে আর এখানে একটা স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, আর এখানে 2p ডট পিকে আমরা ডাইরেক্ট 2p স্কোয়ার লিখতে পারি। ওকে, দুই সাইড থেকে যদি আমরা এখন পি স্কোয়ার কমন নেই, কমন নিয়ে যদি কাটাকাটি করে দেই তাহলে দেখো এই পি স্কোয়ার প্লাস পি স্কোয়ারকে আমরা লিখতে পারি কি 2p স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই পি স্কোয়ার থাকলো কত, পি স্কোয়ার হয়ে যাবে 1 আর এখানে হয়ে যাবে কত 2 প্লাস 2 কজ আলফা। ওকে, তাহলে এই 2টাকে যদি ওই পাশে নিয়ে আসি তাহলে 2 কজ আলফা আসবে আমাদের -1, তাহলে কজ আলফা আসবে -1/2, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত 120 ডিগ্রি। ঠিক আছে, তার মানে ভেক্টরটা যদি এমন হয় আর এমন হয় তাহলেই শুধুমাত্র আমাদের লব্ধির মানটা এদের মানের সমান হবে। এটা যদি পি হয়, এটা যদি পি হয় তাহলে এটাও পি হবে যদি এবং কেবল যদি আমাদের এই আলফার মানটা কত 120 ডিগ্রি হয়। ওকে, এটাই আমাদের দেখাইতে বলছিল, আলফার মানটা বের করতে বলছিল, সেই আলফার মানটা আমরা বের করে দেখাইলাম কত 120 ডিগ্রি। ইসহাক স্যারের 8 নাম্বারটা, এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব হবে যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মানের সমান হয়। তো এই জিনিসটা চিত্র আঁকা ছাড়া কমপ্লিটলি বীজগাণিতিকভাবে করা যায়। তো ফার্স্টে চিন্তা করো যে এই এ মাইনাস বি ভেক্টর এইটাকে আমরা চাইলে মডুলাস অফ এ প্লাস মাইনাস বি ভেক্টর হিসেবে চিন্তা ভাবনা করে করতে পারি। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়াল টু কী হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a ডট
মাইনাস বি কজ আলফা, ঠিক আছে? আর এ প্লাস বি কত, জাস্ট সেম জিনিস, খালি মাঝখানে বি হবে। তাহলে আমরা এখন দুই সাইড থেকে বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos alpha is equal to a square plus b square minus 2ab cos alpha। দুই সাইড থেকে রুট কেটে দেওয়া যায়, এমনকি এ স্কোয়ার বি স্কোয়ারও কাটা দেওয়া যায়। তাহলে বাকি থাকে কি, টুয়াইস ab cos alpha is equal to minus twice ab cos alpha, ঠিক আছে? তাহলে এখান থেকে 2ab আর এই সাইড থেকে 2ab কাটাকাটি চলে যায়, থাকে কি cos alpha is equal to minus cos alpha। এটাকে যদি আমরা ওই সাইডে নিয়ে আসি তাহলে 2 cos alpha equal to 0, তাহলে cos alpha equal to 0, তাহলে আলফার মান কত, 90 ডিগ্রি, কেননা cos 90-র মান 0। ব্যাস, এখান থেকে আমরা ডাইরেক্টলি বলতে পারি যে cos 90-র মান কত, সরি এ ভেক্টর আর বি ভেক্টর কি পরস্পর লম্ব। এখন এটা তো কমপ্লিট বীজগাণিতিকভাবে করলাম, ঠিক না? তো বিষয়ের থিওরিটা কি, মানে এটার কাহিনীটা হচ্ছে কি? তো এ ভেক্টর আর বি ভেক্টরের কথা চিন্তা করো, যে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, ঠিক আছে? তো এদের যোগফলটা দাঁড়ায় এই বরাবর, ঠিক না? আর এদের বিয়োগফল দাঁড়ায় কোনটা, এদের বিয়োগফল দাঁড়ায় হচ্ছে এইটা, ঠিক না? তো এ ভেক্টর প্লাস বি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করা মানে কি, এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টর যোগ দেওয়া, ঠিক না? তাহলে এটা যদি হয় আমাদের বি ভেক্টর, তাহলে এইটা হবে কি, মাইনাস বি ভেক্টর, ঠিক না? এটা যদি হয় বি ভেক্টর, তাহলে এটা হবে কি, মাইনাস বি ভেক্টর। তাহলে এটা যদি হয় আলফা, তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে কত, 180 মাইনাস আলফা, ঠিক না? এখন এই এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর যদি আমরা করতে চাই, তাহলে মাইনাসের জায়গায় এখানে আমরা চাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারতাম, এবং প্লাস টুয়াইস এ বি, খালি আলফার জায়গায় চলে আসতো 180 মাইনাস আলফা। এই 180 মাইনাস আলফা যে চলে আসছে, এই 180 মাইনাস আলফার জন্যই কিন্তু আমাদের এখানে একটা মাইনাস চলে আসবে। আমরা বীজগাণিতিকভাবে এ প্লাস মাইনাস বি ধরতে পারি, অথবা আমরা যদি এ মাইনাস বি ডাইরেক্ট করতে চাই, তখন আমাদেরকে এরকম চিত্র এঁকে ব্যাপার স্যাপারটা বুঝে নিতে হবে। এ মাইনাস বি ভেক্টর মানে কি, এ প্লাস মাইনাস বি ভেক্টর, মাইনাস বি ভেক্টর এখানে এ আর বি এর মধ্যবর্তী যদি হয় আলফা, তাহলে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী হবে কত, 180 মাইনাস আলফা। তো আলফার জায়গায় হবে 180 মাইনাস আলফা, এখান থেকে চলে আসবে মাইনাস টুয়াইস এ বি কজ আলফা। তারপরে ক্যালকুলেশন একদম হুবহু সেম। ওকে, ইসাক স্যারের 28 নাম্বারটা, এ আর বি এর লব্ধির মান হচ্ছে √3b, তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর আছে, তাদের লব্ধি করলে তাদের মান আসে কত, √3b। আর সেই লব্ধিটা এ ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে, দেখাইতে হবে যে এ ইকুয়াল টু বি অথবা এ ইকুয়াল টু টুয়াইস বি। এখন খেয়াল করো, আমি ধরলাম এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? এটা এ, এটা বি, এবং এদের যে লব্ধি তাকে আমি ধরলাম সি, এবং এই সি ভেক্টরটা এর সাথে কত ডিগ্রি কোণে আছে, 30 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে? তো এখন উপাংশের সূত্রটা একটু মনে করে দেখো, উপাংশের কোনো লব্ধি বের করার জন্য যে উপাংশের সূত্র, সি কস 30 ইজ ইকুয়াল টু বি কস, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম আলফা, তাহলে বি কস আলফা প্লাস এ কস 0, কস 0-এর মান কত, 1। সো আমি শুধু এ লিখলাম, এটাকে আমি দিলাম 1 নাম্বার। একইভাবে সি সাইন 30 ইজ ইকুয়াল টু বি সাইন আলফা, আর প্লাস কি এ সাইন 0 হবে, এ সাইন 0-এর মান কত, 0। যেহেতু এ তার নিজের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, তাই এখানে আসবে cos 0, এখানে আসবে সাইন 0, cos 0-এর মান 1, সাইন 0-এর মান 0, তাই এটাকে আমরা দিলাম কত,
টু। ওকে, 2 নাম্বার নিয়ে কাজ করি। সি এর জায়গায় আমরা যদি বসাই √3b sin 30 এর মান কত? হাফ, তাহলে এখানে আসবে √3/2। ঠিক আছে, ইকুয়াল টু কত? বি সাইন আলফা। দুই সাইড থেকে বিটা কাটাকাটি করে দেওয়া যায়, তাহলে আলফার মান কত আসে? √3/2 sin 60। কিন্তু কথা হচ্ছে এখানে 60 ছাড়াও আমাদের আরও একটা ভ্যালু নিতে হবে, কেননা এখানে আমাদের দুইটা মধ্যবর্তী যে কোণ, সে মধ্যবর্তী কোণটা সূক্ষ্ম কোণও হইতে পারে, স্থূল কোণও হইতে পারে। শুধুমাত্র সাইনের ক্ষেত্রে সূক্ষ্ম কোণ স্থূল কোণ দুইটাই কি পজিটিভ আসে, তাই আমরা এখানে 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি এই অ্যাঙ্গেলটাও নিতে হবে। সাইন 120 এর মানও √3/2 এবং এটাও কিন্তু পজিটিভ, এবং দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 120 ডিগ্রি। এইটাও ফিজিবল বা এইটাও লজিক্যাল, তাই আমাদের 120 ডিগ্রিও নিতে হবে। ওকে, এখন আমরা কি করব? এই 60 ডিগ্রি আর 120 ডিগ্রি এটা 1 নাম্বার ইকুয়েশনে ইনপুট দিয়ে দিব। তো 1 নাম্বার ইকুয়েশন যদি আমরা ইনপুট দিয়ে দেই, তাহলে সি এর মান কত? √3b। cos 30 এর মান কত? √3/2 ইকুয়াল টু বি cos 60। cos 60 এর মান কত? হাফ, তাহলে এখানে আসবে b/2 প্লাস এ। ঠিক আছে, তাহলে এখান থেকে √3 আর √3 গুণ করলে চলে আসবে 3, তাহলে a ইজ ইকুয়াল টু কত? 3b/2 মাইনাস b/2 বা শুধু b। তাহলে দেখো আমরা কিন্তু a ইকুয়াল টু b একটা সম্পর্ক পেয়ে গেছি। আরেকটা সম্পর্ক পাওয়ার জন্য আমরা সেম এখানে জাস্ট আলফার জায়গায় কত বসাবো? 120 ডিগ্রি বসাবো। তাহলে √3b/2 √3b ইন্টু √3/2 ইজ ইকুয়াল টু বি cos 120। cos 120 এর মান কত? মাইনাস হাফ, তো এখানে আসবে কত? মাইনাস b/2 প্লাস এ। এই √3 আর √3 মিলে হবে কত? 3, তাহলে এখানে আসবে 3b/2। তাহলে এখান থেকে আমরা এখন বলতে পারি a ইজ ইকুয়াল টু 3b/2 প্লাস b/2, যেখান থেকে আমরা বলতে পারি 2b, তাহলে a ইজ ইকুয়াল টু 2b। আমাদের এই সম্পর্কটাও চলে আসে। ঠিক আছে, তো এই ম্যাথটা খুব বেশি কঠিন কিছু না, জাস্ট উপাংশের কিছু সূত্র আমাদের এখানে ইউজ করতে হয়। যদিও এটা আমাদের পরবর্তী সেগমেন্ট অর্থাৎ উপাংশের ম্যাথের মধ্যে পড়ে যায়, তাও আমি এটা এই ম্যাথেই করাই দিলাম, এই সেগমেন্টেই করাই দিলাম, কেননা মানের ব্যাপার স্যাপার, দিকের ব্যাপার স্যাপার আছে, তো তাই এটা উপাংশের চাইতে এইখানে করাটাই বেশি লজিক্যাল মনে হয়েছে আমার কাছে। তো চলো আমরা পরের ম্যাথে আগাই। ইসহাক স্যারের 39 নাম্বার, পরস্পর লম্ব দুইটা বলের লব্ধি হচ্ছে 50 নিউটন এবং লব্ধি একটার সাথে 30 ডিগ্রি কোণে আনত, বল দুইটার মান বের করতে হবে। তো বলছে দুইটা বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করতেছে, তো এটাকে আমি ধরলাম পি, এটাকে আমি ধরলাম কিউ, এবং এদের মধ্যবর্তী কোণ আমি আলফা ইজ ইকুয়াল টু ধরলাম 90 ডিগ্রি। ঠিক আছে, এবং এদেরকে যোগ করলে নতুন যে লব্ধিটা পাওয়া যাবে, সেই লব্ধিটা পি এর সাথে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি কোণে আনত আছে। তো এখান থেকে আমাদের পি আর কিউ এর মান বের করতে হবে, জাস্ট মানটা বের করতে হবে। তো খেয়াল করো, লব্ধির সূত্র কি? লব্ধিটাকে যদি আমরা আর ধরি, ঠিক আছে, আর এর মান কত? আর এর মান দেওয়া আছে 50 নিউটন। তাহলে আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা, ঠিক না? এখন আলফার মান কত? আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 মান কত? 0। তাহলে এই পুরোটাই আমাদের কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এইটুকু আর লেখার দরকার নাই আমাদের। তাহলে আর ইজ ইকুয়াল টু √p² প্লাস q², তাহলে r² ইকুয়াল টু কী হবে? p² প্লাস q²। এটাকে আমি দিলাম 1 নাম্বার। ঠিক আছে, এবারে আসো দিকের সূত্রে। দিকের সূত্র কি? tan থিটা ইজ ইকুয়াল টু p প্লাস q cos আলফা q sin আলফা। আলফার মান কত? 90 আর থিটার মান কত? 30 ডিগ্রি। তাহলে tan 30 মান কত? 1/√3। তাহলে 1/√3 ইজ ইকুয়াল টু q sin 90। sin 90 মান কত? 1, তাহলে এখানে আসবে q আর p প্লাস q cos আলফা। cos আলফার মান হচ্ছে 0, তাহলে এখানে চলে আসবে শুধু p। তাহলে আমরা বলতে পারি যে p ইজ ইকুয়াল টু √3q। এটাকে আমি দিলাম
2 নাম্বার। এখন এই পি ইজ ইকুয়াল টু √3 কিউ আমরা যদি এইখানে 1 নাম্বারে ইনপুট দেই তাহলে দেখো আর এর মান হচ্ছে 50, তাহলে 50 স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার। পি স্কোয়ার মানে হবে কত? 3 কিউ স্কোয়ার। 3 কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে চলে আসবে কত? 4 কিউ স্কোয়ার। ওকে, তাহলে 4 কিউ স্কোয়ার দুই সাইড যদি আমি রুট করি তাহলে এখানে চলে আসবে 50 আর এখানে চলে আসবে কি 2 কিউ। তাহলে কিউ এর মান কত? 25। কিউ এর মান যদি হয় 25 তাহলে পি এর মান হবে কত? √3 কিউ মানে 25 √3। শেষ। পি আর কিউ এর মান বের করতে বলছে, পি আর কিউ এর মান আমরা বের করে ফেললাম। ওকে, 43 নাম্বারটা দেখো, দুইটা ভেক্টর দেওয়া আছে এবং এই দুইটা ভেক্টরের যোগফল আর বিয়োগফলের মান বের করতে হবে। মান, তো এটাকে আমরা যদি ধরি এ ভেক্টর 6i হ্যাট প্লাস 4j হ্যাট মাইনাস 2k হ্যাট এবং বি ভেক্টরকে যদি আমরা ধরি 6i হ্যাট মাইনাস j হ্যাট মাইনাস 2k হ্যাট, তাহলে এদের যোগফল কি হবে? a প্লাস বি ভেক্টর, এবং এটা যোগ করার সময় জাস্ট আইগুলো একসাথে যোগ করব। তাহলে 6 আর 6 যোগ করলে হবে 12i হ্যাট প্লাস 4 মাইনাস 1 যোগ করলে হবে প্লাস 3j হ্যাট এবং -2 যোগ করলে হবে কত? -4k হ্যাট। ঠিক আছে, এটা হচ্ছে তাদের যোগফল। তাহলে যোগফলের মান কত হবে? অর্থাৎ মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এইটা হবে √i এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার। ওকে, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 9 প্লাস 16 25, তার মানে কত? 5 স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার হচ্ছে 144, 144 প্লাস 25 হচ্ছে 169, তো 169 হচ্ছে √169 মানে হচ্ছে কত? 13। তাহলে এ প্লাস বি এর যোগফল হচ্ছে কত? 13। ওকে, এবারে আসো যদি বিয়োগফল বের করতে বলে তাহলে এ মাইনাস বি যদি হয় তাহলে এটা থেকে এটা মাইনাস বিয়োগ করতেছি। 6 থেকে 6 মাইনাস করলে হয় 0, 4 থেকে -1 বিয়োগ করলে হয় কত? +5। তাহলে 5 জে হ্যাট আর -2k থেকে -2k বাদ দিলে হয় 0। তাহলে আলটিমেটলি এটা দাঁড়ালো আমাদের বিয়োগফল, আর বিয়োগফলের মান হবে কত? √5 স্কোয়ার, তার মানে শুধু 5। এই গেল আমাদের যোগফল আর বিয়োগফলের মান। 62 নাম্বার, 2a আর a আলফা কোণে আনত, প্রথমটা দ্বিগুণ করা হলে লব্ধিও 3 গুণ হয়, তাহলে আলফা এর মান কত? খেয়াল করো তো, যদি টুয়াইস এ আর এ এদের লব্ধির মান যদি হয় আর, তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি √4a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2 ইন্টু টুয়াইস a ডট a কস আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার কস আলফা। এটাকে আমি দিলাম 1 নাম্বার। এখন প্রথম ভেক্টর কোনটা? টুয়াইস এ। তো টুয়াইস এ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে আমাদের হয়ে যাবে কত? 4a। তাহলে 4a হইলে কত হয়? লব্ধি হয় 3 গুণ, তার মানে এখানে চলে আসবে কত? 9r স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন 4a, তাহলে 16a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2 ইন্টু 4a ডট a, তার মানে কত? 8a স্কোয়ার, 8a স্কোয়ার কস আলফা। ঠিক আছে, তো এখানে আমরা যদি আর স্কোয়ারের মান ইনপুট দেই তাহলে কত আসে দেখো? 9 ইন্টু 5a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার কজ আলফা ইজ ইকুয়াল টু 17a স্কোয়ার প্লাস 8a স্কোয়ার কজ আলফা। ঠিক আছে, তো আমরা যদি এখন গুণ করে দেই তাহলে 5 নং এখানে আসবে 45, ঠিক আছে, আর এখানে 4 নং 36, তার মানে 36। আর এ স্কোয়ার কমন নিয়ে যদি আমরা কাটাকাটি করে দেই তাহলে থাকে 45 প্লাস 36 কজ আলফা ইজ ইকুয়াল টু
17 প্লাস 8 কজ আলফা। ওকে, তাহলে 17 যদি এই পাশে নিয়ে যাই, তাহলে আর এটা কজ আলফা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের 45 মাইনাস 17 ইজ ইকুয়াল টু 8 মাইনাস 36 কজ আলফা। তাহলে 45 থেকে যদি 17 বাদ দেই আর 8 থেকে যদি 36 বাদ দেই, এখানে আসে 28 আর এখানে আসে মাইনাস 28 কজ আলফা। তাহলে আমাদের কত আসতেছে? কজ আলফা ইজ ইকুয়াল টু -1। তাহলে আলফার মান কত? 180 ডিগ্রি। টাইপ 2তে চলে আসি, উপাংশ আর অংশ রিলেটেড ম্যাথ। প্রথমেই আমরা গিয়ার স্যারের 8 নম্বর ম্যাথটা করব। তো বলছে এফ মানের একটা বলকে দুইটা অংশকে ভাগ করা হয়েছে। খেয়াল করো, এখানে অংশক বলা হয়েছে, ঠিক আছে? অংশক আর উপাংশ কিন্তু কখনোই সেম না। অংশক মানে হচ্ছে একটা ভেক্টরকে যে দুইটা অংশে ভাগ করা হয়েছে, আর উপাংশ বলতে আমরা বুঝবো যে একটা ভেক্টরকে স্পেসিফিক দুইটা অংশে ভাগ করা হয়েছে, যে দুইটা অংশ পরস্পর লম্ব। যখন আমরা অংশক বলি তখন দুইটা অংশ পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেইটা আমরা জানতে পারি না, অর্থাৎ সেটা 90 ডিগ্রি হবে এমন কোনো কথা নাই, সেটা 30, 40, 50, 100, 200 ইত্যাদি ইত্যাদি অ্যাঙ্গেল হইতে পারে। তো একটা বলকে দুইটা অংশে ভাগ করা হয়েছে এবং একটার মান এফ এর সমান এবং এফ এর সাথে লম্ব। তার মানে আমরা যে একটা বলকে দুইটা অংশে ভাগ করছি, একটা অংশ আমাদের মূল বল যেটা এফ তার সমান এবং তার সাথে লম্ব তৈরি করছে, এবং অপরটার মান আর দিক নির্ণয় করতে হবে। তো খেয়াল করো, তো আমাদের মেইন বল যদি হয় এইটা, ঠিক আছে, তাহলে একটা অংশ কি করলো? এটার সাথে লম্বভাবে থাকলো এবং এটার সমান হইল, ঠিক আছে? তাহলে অপর অংশটা অবশ্যই এই দিকে হবে, ঠিক না? তো খেয়াল করো, আমাদের অবশ্যই এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি হবে? একটা স্থূলকোণ হবে, ঠিক আছে? এটা আমরা এভাবে চিত্র দেখে বুঝতে পারি। তো এখন এইটা যদি হয় আমাদের এফ, তাহলে এফকে আমরা পি আর কিউ এই দুইটা অংশে ভাগ করে ফেললাম। আমরা বলতে পারি যে পি ইজ ইকুয়াল টু এফ, আর পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা, ঠিক আছে? তো এখন আসো আমরা উপাংশ ইউজ করব, লব্ধির উপাংশের সূত্র। তো পি বরাবর, ঠিক আছে, এফ এর আর উপাংশগুলা মানে পি বরাবর যতগুলো উপাংশ আছে সবগুলো উপাংশ যদি আমরা চিন্তা করি, তাহলে এফ কজ 90 ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে? একইভাবে এফ সাইন 90 ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, ঠিক আছে? তো এখন এখান থেকে cos 90 মান কত? 0। এটাকে যদি আমরা 1 নাম্বার দেই, এটাকে যদি দিই 2 নাম্বার, তাহলে 1 নাম্বার থেকে দেখো f cos 90 মান কত? 0। তাহলে p প্লাস কিউ cos আলফা ইকুয়াল টু 0। তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই কিউ। ওকে, এটাকে দিলাম আমরা 3 নাম্বার। ওকে, এখন এখান থেকে যদি আমরা চিন্তা করি সাইন 90 মান কত? সাইন 90 মান হচ্ছে 1, তো এটাকে থাকলো এফ, ঠিক আছে? তাহলে এফ ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা আদৌ কিছুই করতে পারতেছি না, আমরা আলফার মানও জানি না, কিউ এর মানও জানি না, তাই এফ এর মানটাও বের করতে পারতেছি না। তাই আমাদের আনফর্চুনেটলি এই লাইনটা কোনো কাজে লাগতেছে না, তো আমরা এইটা নিয়ে আর কোনো কাজ করব না। তো যেহেতু আমরা এটা নিয়ে কাজ করতে পারতেছি না, আমাদেরকে আরও একটা সূত্র ইউজ করতে হবে বা অন্য একটা রাশি আনতে হবে। যেহেতু একটা সূত্র কাজ করতে পারতেছি না, আমাদের ভ্যারিয়েবল কে? আমাদের ভ্যারিয়েবল হচ্ছে কিউ আর আলফা, ঠিক আছে? তো কিউ আর আলফা নিয়ে আমরা যেহেতু কাজ করতেছি, তো আমাদের এখানে পি এর মান আমরা জানি এফ, ঠিক আছে? খালি কিউ এর মান জানি না, আলফার মানটা জানি না। তো আমাদের ভ্যারিয়েবল যেহেতু দুইটা, আমাদের ইকুয়েশনও লাগবে দুইটা। তো এইটার চাইতে মানে ওই সেকেন্ড ইকুয়েশনের চাইতে আরেকটা এফেক্টিভ ইকুয়েশন আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে লব্ধির সূত্র। তো লব্ধির সূত্রটা কি? লব্ধি কি? পি আর কিউ এর লব্ধি হচ্ছে এফ, অংশকে ধর্মই তো তাই, অর্থাৎ এফটাকে যদি দুইটা অংশে ভাগ করি তাহলে এইটার এটা যোগ করলে এফ পাওয়া যায়।
তাহলে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, ঠিক না? মজার ব্যাপার দেখো, কজ আলফা ইকুয়াল টু কি মাইনাস পি বাই কিউ। তো আমরা এখানে কজ আলফার জায়গায় বসাইতে পারবো কি মাইনাস পি বাই কিউ, ঠিক আছে? এই কিউ আর এই কিউ কাটা, তাহলে থাকলো কি আমাদের এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি আলটিমেটলি আসলো আমাদের কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে? এখন পি স্কোয়ারের মান কত? পি মানে কত? এফ। তাহলে আমরা এখানে বলতে পারি এফ স্কোয়ার। তাহলে এফ স্কোয়ারটাকে যদি ওই পাশে নিয়ে আসি, তাহলে 2f স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার। তাহলে কিউ ইকুয়াল টু কত দাঁড়ায় আমাদের? √2f। যেহেতু এফ এর মান দেওয়া আছে, সেহেতু আমরা ধরে নিব এফ হচ্ছে আমাদের জানা ভ্যালু, তাই কিউ এর মান √2f। এটা কিন্তু আমাদের বের হয়ে গেছে, কিউ এর মান বের হয়ে গেছে। এখন টার্গেট হচ্ছে আমাদের কিসের মান বের করতে হবে? দিকটা বের করতে হবে, অর্থাৎ আলফার মানটা। তো এখানে আমরা কি করব? পি আর কিউ এর মান বসাই দিব। তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস এফ, আর নিচে হচ্ছে √2f। তাহলে এফ আর এই এফ কাটাকাটি, উপরে থাকবে 1, কজ মাইনাস 1/√2 হচ্ছে, তাহলে 135। তাহলে আলফা ইকুয়াল টু কত? 135 ডিগ্রি। এই √2f আর এই 135 ডিগ্রি, এইটাই আমাদেরকে বের করতে বলছে। ওকে, 19 নাম্বারটা দেখো, পি ইজ ইকুয়াল টু এই ভেক্টরটার উপর কিউ এর অভিক্ষেপ নির্ণয় করতে হবে। তো অভিক্ষেপ জিনিসটা কি? তো ধরো এটা একটা ভেক্টর, এটা হচ্ছে আরেকটা ভেক্টর। তো আমি যদি উপর থেকে আলো ফেলাই, একদম খাড়া উপর থেকে যদি আলো ফেলাই, তাহলে আমাদের একটা ছায়া পড়বে, রাইট? এই লাঠিটা একটা ছায়া পড়বে। এটাকে যদি আমরা ভূমি চিন্তা করি, এটাকে যদি আমরা লাঠি চিন্তা করি, এবং ডাইরেক্ট উপর থেকে যদি আলো ফেলাই, তাহলে এই লাঠির একটা ছায়া পড়বে না নিচে? তো ছায়া কোনটা পড়বে? ছায়া হচ্ছে এইটুকু, রাইট? এই ছায়াটাকে আমরা বলি অভিক্ষেপ, ঠিক আছে? আর এই অভিক্ষেপটার মান, মানে অভিক্ষেপটা যদি ভেক্টর হিসেবে চিন্তা হয়, তখন তাকে বলি আমরা উপাংশ, আর যদি শুধু মান থাকে তখন তাকে আমরা বলি অভিক্ষেপ। তার মানে উপাংশের মানই হচ্ছে অভিক্ষেপ। তো এখন অভিক্ষেপ আমরা কিভাবে বের করি? মনে রাখবা যে অভিক্ষেপের সূত্র হচ্ছে যে কিউ কস থিটা, এটাই হচ্ছে আমাদের অভিক্ষেপ। এটা যদি হয় থিটা, তাহলে এইটা ভেক্টর যদি হয় কিউ, এটা যদি হয় পি, তাহলে কিউ এর অভিক্ষেপ হচ্ছে কিউ কস থিটা, ঠিক আছে? কিউ এর অভিক্ষেপ কিউ কস থিটা, এবং এইটা বের করার টেকনিক হচ্ছে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ডিভাইডেড বাই পি, ঠিক আছে? তো মনে রাখবো কিভাবে? মনে রাখবো হচ্ছে ডট গুণনের সূত্র থেকে, পি কিউ cos theta is equal to p vector dot q vector। এখন আমাকে কার অভিক্ষেপ বের করতে হবে? এই লাইনটা মনে রাখবা, অভিক্ষেপ যার cos theta তার। তাহলে অভিক্ষেপ কার? কার অভিক্ষেপ? কিউ এর অভিক্ষেপ, তো cos theta থাকবে কিউ এর সাথে, আর বাকিজন চলে যাবে ওদের নিচে। যদি পি এর অভিক্ষেপ বের করতে বলতো, তার মানে এখানে হয়তো পি আর এখানে হয়তো কিউ, ঠিক আছে? তো অভিক্ষেপ যার cos থিটা তার। তো এরকম করে আমাদের বের করতে বলছে কি কিউ এর অভিক্ষেপ, তার মানে আসবে কি কিউ cos থিটা, এইটুকু বের করতে বলছে। তাহলে পি ভেক্টর ডট কিউ ভেক্টর, তো পি ভেক্টর আর কিউ ভেক্টরকে যদি আমরা ডট গুণ করি, তা ডট গুণ করার সিস্টেম কি? আই গুণ। তাহলে এখানে আই হচ্ছে 2, এখানে আই নাই, তাহলে আই যেহেতু নাই, তার মানে এখানে কি আছে? 0 আছে, তো এখানে আসবে 0 প্লাস 3 আর 4 গুণ করলে -3 × 4 কত? -12, সো এখানে আসবে -12, আর এখানে 1 আর এখানে কত? 5, তাহলে 1 আর 5 গুণ করলে +5। ওকে, আর নিচে আছে কি পি। পি মানে কি? এইটার √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1। ওকে, তাহলে আমাদের এখানে আসলো কত? -7 ডিভাইডেড বাই 2 স্কোয়ার হচ্ছে 4, 4 আর 9 হচ্ছে 13, 13 আর 14, √14। ওকে, √14 মানে আমাদের এখানে চলে আসবে √7 × √2
তাহলে এখান থেকে আমরা চলে বলতে পারি যে -√7/√2 বা শর্টকাটে -√7/2 শেষ। এটা হচ্ছে আমাদের পি এর উপর কিউ এর অভিক্ষেপ যার cos θ তার। এই ফর্মুলাটা মনে রাখলে আমরা যে কোনো কারো অভিক্ষেপ যে কোনো কারো উপর বের করতে পারবো। তপন স্যারের 25 নাম্বার। এই ম্যাথটার প্রশ্নটা অনেক বড়, তাই আমি পুরো প্রশ্নটা বোর্ডে তুললাম না, তুললে আমার বোর্ডের অর্ধেক জায়গা নষ্ট হয়ে যাবে। তো খেয়াল করো যে একটা নদীতে একটা নৌকা আছে, যেই নৌকার ভর হচ্ছে 500 কেজি। এই নৌকাটাকে রহিম আর করিম একটা দড়ি দিয়ে টেনে সামনে নিয়ে যাচ্ছে। তো রহিম এফ পরিমাণ বলে টানতেছে, করিমও এফ পরিমাণ বলেই টানতেছে, এবং তারা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানতেছে। তো এইভাবে টানার ফলে এই নৌকাটা হইল কি যে 3.6 কিলোমিটার দূরত্ব আগাইলো 5 মিনিট সময়ে। ওকে, তো আমাদের প্রশ্নে বলছে যে ওরা যে বলে টানতেছিল সেই এফ এর মান কত, আর খ নাম্বারে বলছে যে রহিম করিমকে গিয়ে বলল যে একই টান প্রয়োগ করে আমরা নৌকাটাকে এই 3.6 কিলোমিটার দূরত্ব আরও কম সময়ে নিয়ে আসতে পারতাম। তা আমাদের জিজ্ঞাসা করছে যে রহিমের কথাটা কতটুকু সত্য। তো আমরা আগে এই প্রশ্নটা আসি ক নাম্বারটায়, এফ এর মান কীভাবে বের করব। তো ফার্স্টে খেয়াল করো যে ও টানতেছে, ওর যে টানতেছে, ঠিক আছে, রহিম যে টানটা দিচ্ছে, রহিমের টানের উপাংশ দুইটা, এইদিকে একটা এইদিকে একটা। করিম যে টান দিচ্ছে, করিমের টানেরও উপাংশ দুইটা, একটা এইদিকে আর একটা এইদিকে। ঠিক আছে, যেহেতু তাদের দুইজনের টানই সমান, সেহেতু এই অংশটা আর এই অংশটা কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এই অংশটা তাকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা বলতে পারি যে এফ cos 30 প্লাস এফ cos 30। হ্যাঁ, তো এটা হচ্ছে এই বরাবর টোটাল যে বল আমাকে সামনে আগায় নিয়ে যাচ্ছে সেইটা। আর যেহেতু এই জিনিসটা কি একটা স্থির ছিল, নৌকাটা ছিল স্থির, স্থির থেকে সে এইখানে আসছে, তাহলে তার মধ্যে কি হয়েছে, একটা ত্বরণ সঞ্চিত হয়েছে। তাহলে ত্বরণ যেহেতু আছে সেহেতু আমরা বলতে পারবো এফ ইকুয়াল টু এম এ। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি cos 30 মান কত, √3/2। তাহলে 2√3/2 এফ, এই বাই 2 আর এই 2 কাটা, তাহলে √3f ইজ ইকুয়াল টু এম এ। ওকে, তো এইটাকে আমরা দিলাম 1 নাম্বার। এখন যেহেতু সে স্থির অবস্থান থেকে এইখানে চলে আসছে, তাহলে এখানে কিন্তু গতিসূত্রের ইউজ করা যায়। তো গতিসূত্রে আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বলা ছিল নৌকাটা কি স্থির অবস্থানে ছিল, সো ইউ এর মান 0, তাই এইটাও 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু কি, এ ইজ ইকুয়াল টু 2s/টি স্কোয়ার। তাহলে আমরা এখন চাইলে এখানে এর মানটা বসায় দিতে পারি। তাহলে √3f ইজ ইকুয়াল টু m ইন্টু 2s/টি স্কোয়ার। √3 যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে চলে আসবে √3। খেয়াল করে দেখো, এম এর মান জানি 500 কেজি, এস এর মান জানি 3.6 কিলোমিটার, তার মানে কি 3600 মিটার, টি এর মান জানি 5 মিনিট, মানে কত 300 সেকেন্ড। সো আমরা সবগুলো মান এখানে বসাই দিলে কিন্তু এফ এর মানটা ডাইরেক্ট পেয়ে যাব। তো আমরা যদি ক্যালকুলেট করি তো দেখো যে এম হচ্ছে 500 ইন্টু 2 ইন্টু এস কত 3600, একে যদি আমরা ভাগ করি √3 এবং তার সাথে গুণ দিব কত 300 স্কোয়ার, তাহলে ফাইনালি আমাদের এফ এর মান আসবে 23.1 নিউটন। 23.1 নিউটন। তাহলে এরা প্রত্যেকে 23.1 নিউটনে নৌকাটাকে টানতেছিল। ঠিক আছে, তো গেল আমাদের ক নাম্বার। এবারে আসো একই টানে কম সময় সম্ভব, এই জিনিসটা আদৌ আমরা পারবো কি না। তো টান আমরা চেঞ্জ করতে পারবো না, সে যে টান দিচ্ছে সেই টানটা চেঞ্জ করতে পারবো না। তাহলে চেঞ্জ করতে কি পারবো, আমরা
অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন cos 30 তো নিছিলাম, সেই 30 এখন চেঞ্জ হয়ে যাবে আলফা। ঠিক আছে, ধরে নিলাম আমরা আলফা না, আমরা থিটা কোণে ওকে চালাবো। তাহলে এফ cos থিটা ইকুয়াল টু এম এ। তাহলে আমরা এখানে বলতে পারবো 2f cos থিটা ইকুয়াল টু এম এ। ওকে, তো আমাদের টাইমের জন্য বের করতে হবে, রাইট? তো এ ইকুয়াল টু আমরা কি বলছিলাম, এ ইকুয়াল টু ছিল 2s/t², রাইট? তো আমরা এখন এর জায়গায় যদি 2s/t² বসাই দিই, 2s/t², তাহলে কি হচ্ছে দেখো, এখানে আমরা যদি এখন টি এর জন্য সলভ করি তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি চলে গেল। তাহলে t² ইজ ইকুয়াল টু ms/f cos থিটা। তাহলে t ইজ ইকুয়াল টু √ms/f cos থিটা। m নৌকার ভর, সে একটা কনস্ট্যান্ট। s কি, এই যে দূরত্বটা 3.6 কিলোমিটার দূরত্বই যাবে, তাহলে এসও কি কনস্ট্যান্ট। এফ হচ্ছে টান, যেহেতু টান একই দিচ্ছি আমরা, তাহলে এফটাও কনস্ট্যান্ট। তাহলে আমরা কি বলতে পারি, টি ইজ প্রপোর্শনাল টু 1/√cos থিটা। তার মানে cos থিটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা চাইলে এখন বলতে পারি যে cos থিটার মান যত ছোট হবে টি এর মান তত বড় হবে, আর cos থিটার মান যত বড় হবে টি এর মান তত ছোট হবে। তো আমাদের লাগবে কি, কম সময় যেতে হবে, রাইট? আরও ফাস্ট যেতে হবে। তাহলে টি এর মান কি করতে হবে, ছোট করতে হবে, রাইট? তো টি এর মান ছোট হবে কখন, যখন cos থিটার মান ম্যাক্সিমাম হবে। তো cos থিটার ম্যাক্সিমাম মান কত, cos থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তাহলে থিটার মান কত, 0। ঠিক আছে, তার মানে থিটার মান যদি 0 হয় তখন আমরা বলতে পারবো যে সে সর্বনিম্ন সময় সামনে আগাইতে পারবে। আর থিটার মান যত ছোট হবে আমাদের টানটা বা সে তত দ্রুত সামনের দিকে আগাইতে পারবে। এখন আসলে আমরা চেক করি যে আদৌ কি কথাটা সত্য কিনা। তো এটার জন্য আমরা যদি এখন টি এর মানটা এখানে বসায় দেই, ঠিক আছে, মানে থিটার মানটা যদি বসায় দেই তাহলে cos 0 মান কত আসে, cos 0 মান আসে 1। তাহলে √ms/f, তাহলে এম কত, এম হচ্ছে আমাদের 500 ইন্টু এস হচ্ছে 3600 ভাগ হচ্ছে এফ কত ছিল 23.1, এটাকে যদি আমরা এখন রুট করে দেই আনসার চলে আসবে 279 সেকেন্ড। 279 সেকেন্ড, যেটা লেস দ্যান 300 সেকেন্ড। তাহলে আমাদের আনসারটা কিন্তু লজিক্যাল চলে আসছে। ওকে, তো আমাদের এই গেল 25 নাম্বার অঙ্কটা। 29 নাম্বারের এই ম্যাথটা ঠিক আগের ম্যাথটার মতোই, খালি পার্থক্য হচ্ছে আগে এই মানুষটা ছিল এই পারে, এখন একই মানুষ মানে দুইজন মানুষ একই পারে অবস্থান করতেছে। তাহলে পার্থক্যটা কোথায়? তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যদি θ1 এর মান 45 ডিগ্রি হয় তাহলে তার আনুভূমিক উপাংশ কত, মানে এফ বলের আনুভূমিক উপাংশ কত। ঠিক আছে, তো এফ এর একটা মান আমরা ধরে নিলাম 50 নিউটন। ঠিক আছে, তো ও আর ও দুইজনই 50 নিউটন বলে নৌকাটাকে টানতেছে। তো θ1 এর মান যদি হয় 45, θ1 হচ্ছে প্রথম ব্যক্তি যে অ্যাঙ্গেলে নৌকাটাকে টানতেছে, তো θ1 এর মান যদি হয় 45 ডিগ্রি তাহলে প্রথম ব্যক্তিটা মানে নৌকার আনুভূমিক উপাংশ কত, বলের আনুভূমিক উপাংশ কত। মনে রাখবা আনুভূমিক উপাংশ হচ্ছে cos, তো এফ cos θ1 হচ্ছে তার আনুভূমিক উপাংশ, তার মানে কত 50/√2, কেননা cos 45 এর মান হচ্ছে 1/√2। আর যদি উলম্ব উপাংশ বলতো তখন হইতো কত এফ sin θ1, তখন আসতো কত 50√2, যেহেতু sin 45 এর মানও 1/√2। তো গেল আমাদের ক নাম্বার, এইটুকুই এক লাইনের অঙ্ক। তো খ নাম্বারে বলছে যে এই ব্যক্তি আর এই ব্যক্তির মধ্যে দুই ব্যক্তি যদি একই বলে টানে দুজনের মধ্যে কার টানতে বেশি সুবিধা হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখন খেয়াল করো এই দুইজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে θ2 ইজ লেস দেন θ1। তাহলে আমরা বলতে পারি যে প্রথম জনের যে আনুভূমিক উপাংশ,
প্রত্যেকেরই যে বলটা এসে টানতেছে সেই বলের এই উপাংশটা সামনে আগায় নিয়ে যাচ্ছে, আর এই উপাংশটা কি করতেছে, নদীর স্রোতকে ট্যাকেল দিচ্ছে। নদীর স্রোত আছে এইদিকে, যে স্রোতটা নৌকাটাকে এদিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তো সেই স্রোতটাকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এই যে উপাংশটা, এই উপাংশটা ওকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে। তো মনে রাখবা যে আমাদের উপাংশের মান, এই উপাংশের মান যত বড় হবে আমাদের ওকে টেনে নিয়ে যেতে তত বেশি সুবিধা হবে, অর্থাৎ এই দিকে টানতে তত বেশি সুবিধা হবে। তো এখন এই দুইজনের মধ্যে কার উপাংশের মান সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো খেয়াল করো, প্রথম জনের এফ এক্স যদি আমরা ধরি, তাহলে এফ এক্স হচ্ছে কত, f1 cos θ1, ঠিক আছে, f cos θ1। আর দ্বিতীয় জনের যদি f প্রাইম এক্স ধরি, তখন এটা কত হবে, f cos θ2। এখন এই f cos θ1 আর f cos θ2 এর মধ্যে আমরা এখন দেখব যে f আর f যেহেতু সমান, তাহলে cos θ আর cos θ1 আর cos θ2 এর মধ্যে কেমন সম্পর্ক। মনে রাখবা থিটা এর মান 0 থেকে যখন 90-র দিকে যাইতে থাকে, তখন cos θ এর মান 1 থেকে 0-র দিকে যেতে থাকে। তার মানে থিটার মান যত বাড়ে cos θ-র মান তত কমে, আর থিটার মান যত কমে cos θ-র মান তত বাড়ে। তাহলে cos θ-র মান ছোট হইলে cos θ-র মান বেশি, তাহলে এখানে θ2 যেহেতু গ্রেটার দেন θ1, তাহলে cos θ2 মাস্ট বি গ্রেটার দেন cos θ1। তাহলে দুই সাইড থেকে আমরা বলতে পারি f cos θ2 ইজ গ্রেটার দেন f cos θ1। এইটুকু দেখানোর পরে তুমি বাংলা কথায় লিখে দিবা যে যার আনুভূমিক উপাংশ বেশি তার টানতে বেশি সুবিধা হবে, এইটুকু লিখে আমরা বলে দিলেই আমরা ফুল মার্কস পেয়ে যাব, এক্সট্রা আর কিছু করে দেখানোর কোনো দরকার নাই। ওকে, 34-এর ক নাম্বারটা দেখো, একটা পাখি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই পাখির উড্ডয়নের সিস্টেমটাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে। সিস্টেমটা কীরকম, যে পাখির দুইটা ডানা আছে, সে করে কি তার লেজ বরাবর ঝাপটা দেয়, ঠিক আছে, তো সে এই বরাবর ঝাপটা দেয়, এই বরাবর ঝাপটা দেয়। তো তাহলে ও যে ঝাপটা দিচ্ছে, ওর যে ফোর্সটা, পাখা দিয়ে যে ফোর্সটা আসতেছে, সেই ফোর্সটা আসতেছে এই বরাবর, ঠিক আছে, এফ পরিমাণ। আবার এই ফোর্সটা আসতেছে এই বরাবর এফ পরিমাণ, ঠিক আছে। যেহেতু এই দুইটা বল তির্যক, তাহলে এই যে বলটা, এই বলের দুইটা উপাংশ আছে, এই বরাবর একটা, এই বরাবর একটা। একই সাথে এই বলেরও দুইটা উপাংশ আছে, এই বরাবর একটা, এই বরাবর একটা, ঠিক আছে। তো এই পয়েন্টে সবগুলা উপাংশ কেমন কাজ করতেছে দেখো, এই উপাংশটা আর এই উপাংশটা কি হয়ে যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে। আর বাকি থাকে কি, শুধুমাত্র এই উপাংশটা। এই যে উপাংশটা, এই উপাংশটা কি করে, এই উপাংশটাই শুধুমাত্র এই দিকে একটা ফোর্স দিচ্ছে। এখন ফোর্স দিচ্ছে এই দিকে, তাহলে এখানে একটা সলিড বডি আছে, রাইট, বডিটা কিসের, পাখির। তো এই দিকে যে পরিমাণ ফোর্স আসতেছে, ঠিক তার সমান ও বিপরীত পরিমাণ ফোর্স এই দিকেও কাজ করতেছে। এটা কার সূত্র, নিউটনের তৃতীয় সূত্র। তো সেই নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এইখানে সামনের দিকে ফোর্স কাজ করতেছে, এই ফোর্সটাই কি করতেছে, পাখিটাকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে। তো আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনগুলো হচ্ছে, এটা F = 5 নিউটন, অর্থাৎ প্রত্যেকটা ডানা 5 নিউটন ফোর্স প্রয়োগ করে। এই যে F = 5 নিউটন। আর এই যে দুই পাখা যে বরাবর ফোর্সটা অ্যাপ্লাই করতেছে, এই যে অ্যাঙ্গেলটা, বড় যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ছোট ছোট অ্যাঙ্গেলটা কি হবে, 30 ডিগ্রি করে হবে, ঠিক না। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটাও কত হবে, 30 ডিগ্রি হবে। তো আমাদের ক নাম্বারে বলছে যে OC বরাবর প্রতিক্রিয়া বল কত, এই OC বরাবর প্রতিক্রিয়া বলটা আমাদেরকে বের করতে হবে। তো OC বরাবর প্রতিক্রিয়া বল কি, ওর cos 30 আর ওর cos 30 এর সমান। তাহলে OC বরাবর প্রতিক্রিয়া বলটা কি, F cos 30 প্লাস F cos 30, শেষ, ঠিক না। তাহলে F এর মান কত, 5, cos 30 এর মান কত, √3/2। সো 5√3/2 প্লাস 5√3/2, আলটিমেটলি আসবে 5√3 নিউটন, ঠিক আছে। এটা হচ্ছে কি তার OC বরাবর প্রতিক্রিয়া বল, কেননা এই বরাবর যে বলটা দিচ্ছে, এই বরাবর তার সমান ও বিপরীতমুখী বলে কিন্তু দিচ্ছে। ওকে, এরপরে খ নাম্বারে আসো। খ নাম্বারে বলছে যে এই ফোর্সটা যদি দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ এই বলটা যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে
আমাদের পাখিটা কোন দিকে ওড়া শুরু করবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো সেইটার জন্য দেখো আমরা কি করি, দেখো আমাদের এ ও বরাবর যে বলটা ছিল সেই বলটা এখন দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ আগে যখন এফ ছিল এখন হয়ে গেছে কি 2f। তো আমাদেরকে বলছে যে এখন পাখিটা কোন দিকে উড়বে। তো এই এফ আর 2f এর লব্ধি যদি এই বরাবর হয় তাহলে পাখিটা কোন দিকে ওড়া শুরু করবে, এই দিকে ওড়া শুরু করবে, তাই না? তো আমাদের টার্গেট কি, জাস্ট এই থিটার মানটা বের করা। তো থিটার মান আমরা কিভাবে বের করতে পারি, সিম্পল, লব্ধির যে সূত্র সেই লব্ধির সূত্র দিয়ে কিন্তু সহজে বের করতে পারি। ট্যান ধরলাম থিটা, ট্যান থিটা কার সাথে নিচ্ছি আমরা, 2f এর সাথে নিচ্ছি না? তো 2f এর সাথে যদি নেই তাহলে 2f নিচে হবে আলাদা প্লাস f cos 60, কেননা এই দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি, আর উপরে হবে কত f sin 60, ঠিক আছে? তো এখন দুই সাইড থেকে যদি আমরা f কমন নিয়ে কাটাকাটি করে দিই তাহলে উপরে আসবে sin 60 মানে √3/2, আর নিচে আসবে 2 প্লাস হাফ, 2 প্লাস হাফ মানে কত, 3/2, ঠিক আছে? তাহলে √3/2 ইন্টু 2/3, তাহলে 2 কাটা থাকলো কি শুধু 1/√3, সরি এখানে 2 প্লাস 1/2 হচ্ছে 5/2, তাহলে এখানে আসবে 2/5, তাহলে কাটাকাটি করলে আমাদের থাকে √3/5, ওকে? তাহলে থিটা ইকুয়াল টু কি আসবে, tan ইনভার্স √3/5, যদি আমরা ক্যালকুলেট করি 19.11 ডিগ্রি। এটা কার সাথে, 2f এর সাথে। তাহলে আনুভূমিকের সাথে কত ডিগ্রি, আনুভূমিকের সাথে এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি মাইনাস 19.11 কত আসবে, 10.88, ঠিক আছে? তাহলে 10.88 ডিগ্রি হচ্ছে কি আমাদের আনুভূমিকের সাথে আনত থাকবে, তার মানে আনুভূমিকের সাথে 10.88 ডিগ্রিতে সে ওরা চলা শুরু, মানে ওরা শুরু করবে, ওকে? তো সিম্পল ম্যাথ, এমন কঠিন কিছু না, দেখে মনে হতে পারে অনেক কঠিন, বাট অ্যাকচুয়ালি কিন্তু খুবই সহজ ম্যাথ, ওকে? এবার টপিক 3 হচ্ছে লম্ব আর সমান্তরালে একক ভেক্টর। বিভিন্ন ভেক্টর দেওয়া থাকবে, যেই ভেক্টরের লম্বে আর সমান্তরালে আমাদের বিভিন্ন একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো ফার্স্টে ম্যাথটা দেখো, গিয়াসউদ্দিন স্যারের 11 নম্বর ম্যাথটা, এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এ আর বি এর লব্ধির সমান্তরালে, অর্থাৎ এ প্লাস বি এর লব্ধি, ঠিক আছে, এ প্লাস বি তার সমান্তরালে আমাদের একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো ঘটনা হচ্ছে এরকম যে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? এই এ ভেক্টর, এই হচ্ছে বি ভেক্টর, তাহলে এদেরকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই, লব্ধি ভেক্টর পাই এ প্লাস বি। তো আমাদেরকে এই বরাবর একটা একক ভেক্টর বের করতে হবে, যেটা দেখতে হবে এরকম, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি ভেক্টর। তো এটাকে যদি আমরা ওর মান দিয়ে ভাগ করি তাহলে ছোট একটা ভেক্টর পাবো, এই ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটার একক ভেক্টর, ঠিক আছে? তো আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে এ প্লাস বিটা বের করতে হবে। তো এ প্লাস বি আসো বের করি, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি আসবে কত, 1 + 2 হচ্ছে 3 i hat, 2 + 4 হচ্ছে +6 j hat, আর 3 - 5 হচ্ছে -2 k hat, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমাদের এ প্লাস বি ভেক্টর। আর এ প্লাস বি ভেক্টরের মান তাহলে কত হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান হচ্ছে √3² + 6² + -2² ঠিক আছে? তো 3² কত, 3² হচ্ছে 9 + 36 + 4, ওকে? তো এখানে কত আসে, 36 + 9 হচ্ছে 45, 45 আর 4 হচ্ছে 49, তো √49 হচ্ছে 7, ওকে? তো এই 7 হচ্ছে কি তার মান। এখন যে কোনো একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে আমরা ভাগ করে ফেলি তখন আমরা কি পেয়ে যাই, একটা একক ভেক্টর পেয়ে যাই। তো এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে যদি আমরা এখন তার মান দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই, n hat, n hat হচ্ছে কি a ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই a প্লাস বি এর মান, ওকে? তো এটা হবে কত, 3/7 i hat প্লাস 6/7 j hat minus 2/7 k hat,
ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এ আর বি এর লব্ধির সমান্তরালে একটা একক ভেক্টর। ওকে, 59 নাম্বারটা দেখো, পি ভেক্টর দেওয়া আছে আর কি ভেক্টর দেওয়া আছে। আমাদেরকে এমন একটা ভেক্টর নির্ণয় করতে হবে যেই ভেক্টরটা পি এর সমান্তরাল আর কিউ এর মানের সমান। ঠিক আছে, তো ধরলাম এটা হচ্ছে আমাদের পি ভেক্টর আর এইটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। ঠিক আছে, তো আমাদেরকে নতুন যে ভেক্টরটা বের করতে হবে সেই ভেক্টরটার মান হবে এই মানের সমান এবং দিক হবে এর সমান্তরাল। তো হয় সে এদিকে হবে অথবা এদিকে হবে, কিন্তু অবশ্যই পি এর সমান্তরাল হইতে হবে। এইটা হচ্ছে আমাদের আর ভেক্টর। ঠিক আছে, তো যেহেতু আমাদের দিকটা কার বরাবর, পি বরাবর, তো আমাদের একক ভেক্টরটা অর্থাৎ নতুন যে ভেক্টরটা তার একক ভেক্টরটা কিন্তু পি বরাবরই হবে। ঠিক আছে, তো একক ভেক্টর এবং তার সাথে যদি আমরা একটা মান দিয়ে গুণ করি তাহলে সে মানটা হবে কার, কিউ এর মান। সো পি এর একক ভেক্টরের সাথে যদি আমরা কিউ এর মান দিয়ে গুণ করে ফেলতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা এমন একটা ভেক্টর পেয়ে যাব যেই ভেক্টরটার মান হবে কিউ এর সমান এবং দিক হবে কি পি এর সমান্তরাল। ঠিক আছে, কেননা কোনো একটা ভেক্টর যদি এ ভেক্টর হয়, এ ভেক্টর হচ্ছে কি এ ইন্টু এ আই হ্যাট। ঠিক আছে, তো আমাদের এমন একটা ভেক্টর যদি বের করতে হয় যেই ভেক্টরটা এ হ্যাটের দিকেই থাকবে কিন্তু মান হবে ভিন্ন, তখন সেটাকে যদি আমরা বি ভেক্টর বলি তখন সেটা হবে কি বি এ হ্যাট। ঠিক আছে, তো বি ভেক্টর কি এ হ্যাট, কারণ বি ভেক্টরটা আর এ ভেক্টরটা সমান্তরাল। ওকে, এবং সামনে একটা প্লাস মাইনাসও হইতে পারে। কেননা প্লাস মাইনাসটা কেন, কারণ আমাদের এই বি ভেক্টরটা বিপরীত দিকেও হইতে পারে, সামনের দিক একই দিকেও হইতে পারে। যেহেতু সমান্তরাল বলছে, আমাদের স্পেসিফিক্যালি উল্লেখ করে দেয় নাই যে একই দিকে নাকি বিপরীত দিকে, জাস্ট সমান্তরাল বলছে, তাই আমরা এখানে একটা প্লাস মাইনাস ইউজ করব। তো আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে পি হ্যাট বের করব। ঠিক আছে, তো পি হ্যাট, তো পি হ্যাট কী হবে সেটা বের করব আর কিউ এর মান বের করব, আর আমাদের নতুন যে আর ভেক্টর হবে সেটা হবে কিউ পি হ্যাট। ওকে, ঠিক এইরকমভাবে সো সামনে একটা প্লাস মাইনাস থাকবে। তাহলে পি হ্যাট কি আসবে, পি হ্যাট আসবে 3i হ্যাট প্লাস 4j হ্যাট ডিভাইডেড বাই √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ঠিক আছে, তো 3i হ্যাট প্লাস 4j হ্যাট ডিভাইডেড বাই √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার, রুট করলে থাকবে শুধু 5। তাহলে আমরা বলতে পারি 3/5i হ্যাট প্লাস 4/5j হ্যাট। এটা গেল আমাদের পি হ্যাটের মান, এবং তার সাথে কি কিউ এর মান বের করতে হবে। তো কিউ কি 7i হ্যাট প্লাস 24j হ্যাট, তাহলে কিউ এর মান হবে √7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার। ক্যালকুলেট করলে দেখবা যে আমাদের এটা রুট করলে চলে আসবে 25। তো কিউ এর মান আসছে 25, তাহলে আমাদের আর ভেক্টর কি আসবে প্লাস মাইনাস 25 ইন্টু 3/5i হ্যাট প্লাস 4/5j হ্যাট। 25টা ভিতরে গুণ করে দাও তাহলে চলে আসবে প্লাস মাইনাস 15i হ্যাট প্লাস 20j হ্যাট। ওকে, তো এই গেল আমাদের 59 নাম্বারটা ইসাক স্যারের। 27 নাম্বারটা দেখো, xy তলের সমান্তরাল আর 3i হ্যাট মাইনাস 4j হ্যাট প্লাস k হ্যাটের সাথে লম্ব এমন একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো এই যে একক ভেক্টরটা, এই একক ভেক্টরটা ফার্স্টে চিন্তা করো যে ধরি আমরা ভেক্টরটা হচ্ছে পি। ঠিক আছে, তো এই পি ভেক্টরটা xy তলের সমান্তরাল। কোনো একটা ভেক্টর যদি কোনো একটা তলের সমান্তরাল হয় তখন সেই ভেক্টরটার উপাংশগুলা শুধুমাত্র সেই তল বরাবরই থাকে। অর্থাৎ পি ভেক্টর যেহেতু এক্স আর ওয়াই তলের সমান্তরাল, সুতরাং ওর উপাংশগুলা শুধুমাত্র এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবরই থাকবে। তো আমরা বলতে পারি পি ভেক্টর হচ্ছে এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট। যেহেতু সে এক্স ওয়াই তলের সমান্তরাল তাই তার কোনো কে হ্যাট বা জেড উপাংশ থাকবে না। যার সমান্তরাল তার উপাংশ শুধুমাত্র সেই দুইটা থাকবে। তো পি ভেক্টর হয়ে গেল। তাহলে আমাদের বলছে এক্স ওয়াই তলের সমান্তরাল হচ্ছে এই ভেক্টরটা, আর হচ্ছে কি এটা এই ভেক্টরটার সাথে লম্ব হবে। তো এটার সাথে যদি লম্ব হয় তাহলে এটা যদি আমরা ধরি এ ভেক্টর, তাহলে এ ভেক্টর ডট পি ভেক্টর কত হবে, 0 হবে, রাইট। তো এ ভেক্টর আর পি ভেক্টর যদি ডট করলে 0 হয় তাহলে আমরা কি বলতে পারি যে 3x মাইনাস 4y আর এখানে আছে 0, তো ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে বলতে পারি যে y ইজ ইকুয়াল টু 3/4x।
ওকে, এটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 3/4x হচ্ছে আমাদের y। তাহলে আমাদের p ভেক্টরটা আমরা কি পেয়ে গেলাম, x i hat প্লাস 3/4x j hat। ওকে, এটা হচ্ছে আমাদের p ভেক্টর। তাহলে p hat কি হবে, p hat হবে p ভেক্টর ভাগ p। তাহলে p ভেক্টর তো আমরা জানি, p ভেক্টর হচ্ছে x i hat প্লাস 3/4x j hat। তাহলে p এর মান কত হবে, √x² প্লাস 9/16 x²। ওকে, তো আমরা যদি এখন x² কমন নিয়ে বাহিরে নিয়ে আসি, তাহলে আমাদের বাহিরে থাকবে কি, একটা x থাকবে আর এখানে থাকবে 1 প্লাস 9/16। এখানে x কমন নিলে এই x আর এই x কাটাকাটি চলে যাবে, তাহলে থাকে কি i hat প্লাস 3/4 j hat, আর নিচে থাকলে √1 প্লাস 9/16। তো 1 প্লাস 9/16 মানে হচ্ছে 25/16, 25/16, আর রুট করলে আমাদের থাকবে শুধু 5/4। ঠিক আছে, তো ফাইনালি আমরা এখন বলতে পারি যে আমাদের ভেক্টরটা কি, 4/5 i hat প্লাস 3/4 j hat। ওকে, অথবা আমরা লিখতে পারি 4/5 i hat প্লাস এই 4 কাটা 3/5 j hat। এটা হচ্ছে আমাদের xy তলের সমান্তরাল আর এই ভেক্টরটার সাথে লম্ব এমন একটা একক ভেক্টর। ক্লিয়ার? ইসহাক স্যারের 22 নাম্বারটা দেখো, এ ভেক্টর আর বি ভেক্টরের লম্ব অভিমুখে একটা একক ভেক্টর আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এটা যদি হয় এ ভেক্টর, এটা যদি হয় বি ভেক্টর, ঠিক আছে, তাহলে এই দুইটার সাথে লম্ব এমন একটা ভেক্টর আমাদেরকে বের করতে হবে। তো এই দুইটার সাথে লম্ব এমন ভেক্টরটা কখনো এদের তলে অবস্থান করতে পারবে না, অর্থাৎ এ আর বি যেই তলে অবস্থান করতেছে সেই তলে কখনো সে অবস্থান করতে পারবে না। তাকে যদি দুইটার সাথে লম্বভাবে অবস্থান করতে হয় তখন আমাদেরকে কি করতে হবে, ত্রিমাত্রিকভাবে চিন্তা করতে হবে। দেখো এই যে ভেক্টরটা, আমার কলমটা খেয়াল করো, কলমটা কি আছে, বোর্ডের সাথে খারাপভাবে আছে। তো এইটার সাথে এইটার যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, আবার এটার সাথে এই অ্যাঙ্গেলটাও কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, এই যে 90 ডিগ্রি সম্পর্ক, এইটাই আমাদেরকে বের করতে বলছে, অর্থাৎ এই বরাবর যে ভেক্টরটা সেই একক ভেক্টরটা আমাদেরকে বের করতে হবে। আর এই ভেক্টরটা আমরা কিভাবে পাবো, ক্রস গুণ করে পাবো। সো আমাদেরকে অ্যাকচুয়ালি যে ভেক্টরটা বের করতে হবে ইটা হ্যাট, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এ ক্রস বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ ক্রস বি। ওকে, তো এখন আমরা যদি এ ক্রস বি আর ডিভাইডেড বাই এ ক্রস বি করি, তাহলে আমাদের আগে এ ক্রস বি এর মানটা বের করতে হবে। তো এ ক্রস বি এর মান আমরা কিভাবে বের করব, 2 2 -1, ফার্স্টে লিখবো কি i hat j hat k hat, তারপরে 2 2 -1, আর লাস্টে হবে কি 6 3 -2, 6 3 -2। এবার জাস্ট এই ডিটারমিনেন্টের মানটা বের করে ফেলবো। তো i hat যদি নেই, তাহলে i hat-এর সাথে এখানে আসবে -4, মাইনাসে মাইনাসে +3, তো -4 + 3 হচ্ছে -i hat। এখানে 2 2 -4 -4 ইন্টু -3 +3, তাহলে -i hat। এরপরে j hat যদি হয় তাহলে -4, এখানে আসবে মাইনাস, আসবে একটা আগে থেকেই, তাহলে -4 + 6, -4 + 6 কত, +2, তাহলে +2 আর -2 হচ্ছে -2 j hat। আর লাস্টলি 3 দুগুণে 6, 6 - 12 হচ্ছে -6 k hat। এটা হচ্ছে আমাদের এ ক্রস বি ভেক্টর। তো এ ক্রস বি ভেক্টরকে তার মান দিয়ে আমাদের ভাগ করতে হবে। তার মান দিয়ে কীভাবে ভাগ করতে পারি, তাহলে আমাদের ইটা হ্যাট আসবে √1 + 4 + 36, এবং উপরে আসবে -i hat -2 j hat -6 k hat। তাহলে এখানে আসবে 5 1/√41, তাহলে 1/√41 -i hat +2 j hat +6 k hat। মজার ব্যাপার হচ্ছে যে আমরা যদি এখানে কি করছি, এ থেকে বি এর সাথে ক্রস করছি, রাইট? আমরা যদি বি এর সাথে এ কে ক্রস করতাম তাও একটা একক ভেক্টর পাইতাম, যেটা কি হইতো, ওর সাথে লম্বই হইতো, এবং সেই ভেক্টরটা হইতো কি বোর্ডের সাথে ভিতরের দিকে যাইতো।
ঠিক আছে, ভিতরের দিকে হইতো। তো যার জন্য এই বাহিরের দিকে যে ভেক্টর আর ভিতরের দিকে যে ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যে পার্থক্য কি, একজন প্লাস আর একজন মাইনাস। তো এই ভেক্টরটা আসছে কি তিনজন প্লাস, তাহলে ওই পাশে যে ভেক্টরটা সে কি হবে, মাইনাস। তো আমরা যদি বি ক্রস এ করতাম তখন আমরা কি পাইতাম, তখন আমরা পাইতাম আই হ্যাট প্লাস 2j হ্যাট প্লাস 6k হ্যাট পাইতাম। ঠিক আছে, তখন আমাদের ইটা হ্যাট, সো ইটা হ্যাটের ফাইনাল আনসারটা আসবে সেম জিনিস, খালি সামনে একটা প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস 1/√41 আই হ্যাট প্লাস 2j হ্যাট প্লাস 6k হ্যাট। ওকে, তো এই গেল আমাদের ইসাক স্যারের 22 নাম্বারটা। তপন স্যারের 31 নাম্বারটা দেখো, এ আর বি দুইটা বিন্দুর ত্রিমাত্রিক স্থানাঙ্ক দেওয়া আছে আর আমাদেরকে বলছে যে এ বি ভেক্টরের সমান্তরালে একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো আমাদের এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে। তো আসো আমরা যদি এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুটা আঁকার ট্রাই করি, ঠিক আছে, তাহলে ধরলাম এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের জেড অক্ষ, মূল বিন্দু। এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, এই হচ্ছে এ, এই হচ্ছে বি। তাহলে এটা হয় ও এ ভেক্টর, এটা হচ্ছে ও বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর হবে কোনটা, এইটা, রাইট। তো এ বি ভেক্টর, এখানে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু ও বি। তাহলে এ বি ইকুয়াল টু কী দাঁড়ায়, এ বি ইকুয়াল টু দাঁড়ায় ও বি মাইনাস ও এ, ঠিক না? তাহলে ও বি ভেক্টর কি, ও বি ভেক্টর হচ্ছে আমাদের আই হ্যাট প্লাস জে হ্যাট, আই হ্যাট প্লাস জে হ্যাট মাইনাস ও এ ভেক্টর কি, আই হ্যাট মাইনাস কে হ্যাট, আই হ্যাট মাইনাস কে হ্যাট। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে দেখতে পারি যে আই হ্যাট কাটাকাটি চলে যায়, থাকে জে হ্যাট প্লাস কে হ্যাট। ওকে, এটা হচ্ছে কি আমাদের এ বি ভেক্টর। তো এ বি ভেক্টরের সমান্তরালে যদি একক ভেক্টর বের করতে হয় তাহলে আমরা কি বলতে পারি, ধরতে পারি এটা হচ্ছে এ হ্যাট, সেটা হচ্ছে কি জে হ্যাট প্লাস কে হ্যাট ডিভাইডেড বাই √1² প্লাস 1² বা 1/√2 আই হ্যাট, সরি জে হ্যাট প্লাস কে হ্যাট, জে হ্যাট প্লাস কে হ্যাট। এটা হচ্ছে আমাদের এ বি এর সমান্তরালে একক ভেক্টর। খ নম্বরে বলছে যে ও এ ভেক্টর আর ও বি ভেক্টরের এক্স উপাংশের তুলনামূলক আলোচনা করতে। তো এখন এক্স উপাংশের যদি আমরা তুলনামূলক আলোচনা করতে চাই, তো খেয়াল করো, আমাদের কোনো একটা ভেক্টর যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া থাকে, অর্থাৎ আয়ত একক ব্যবস্থায় দেওয়া থাকে, ধরো এ ভেক্টর, সেটা হচ্ছে এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট। এই ভেক্টরটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করানো আছে। তাহলে আই হ্যাটের সাথে যে আছে এ এক্স, জে হ্যাটের সাথে যে আছে এ ওয়াই, আর কে হ্যাটের সাথে যে আছে এ জেড, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ। এ এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ, এ ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর অভিক্ষেপ, আর এ জেড হচ্ছে জেড অক্ষ বরাবর অভিক্ষেপ। এ এক্সের সাথে তুমি যদি আই হ্যাট গুণ করে দাও তখন সেটা হয়ে যায় উপাংশ। ঠিক আছে, সেম এটার সাথে জে হ্যাট গুণ করে দিলে এটা হয়ে যায় উপাংশ, এটার সাথে কে হ্যাট গুণ করে দিলে এটাও হয়ে যায় কি উপাংশ। তো এই যে উপাংশগুলা, তো আমাদেরকে বলছে এ আর বি এর, ও এ আর ও বি। তো ও এ ভেক্টরটা কি ছিল, ও এ ভেক্টরটা আমাদের ছিল আই হ্যাট মাইনাস কে হ্যাট, আর ও বি ভেক্টরটা ছিল আই হ্যাট প্লাস জে হ্যাট। ঠিক আছে, তো এদের দুজনেরই এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে আমাদের কথাবার্তা, বা এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ নিয়ে তুলনা করতে হবে। তো এখানে আই হ্যাটের সহগ কত, এখানে ও এ এক্স, তাহলে ও এ এক্স এটা কত 1, আর একই সাথে ও বি এক্স কত 1। দেখো দুইটার মান কত আসছে, 1 আসছে। যেহেতু দুইটার মান সমান, তো তুলনা করলে আমরা এটা বলতে পারি যে ও এ আর ও বি এর
অভিক্ষেপ বা এক্স অক্ষ বরাবর অভিক্ষেপের মান সমান। ব্যাস এইটুকু বললেই আমাদের খ নাম্বারটা কমপ্লিট, আর কোনো ঝামেলা নাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।